এটা ছিল একটা ঝড় বৃষ্টির রাত। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সঙ্গে ছিল অসংখ্য বজ্রপাত। ঝিলের ধারে একটি ঘরের জানালার কাছে বসে ডেভিড ছবি আঁকছিল। ডেভিড ছিল একজন আর্টিস্ট যে সিনেমার পোস্টার বানায়। কালই তাকে একটি পোস্টার ডেলিভারি করতে হবে, তাই সে সব ঝড় বৃষ্টি উপেক্ষা করেও নিজের কাজ মন দিয়ে করে যাচ্ছিল। কিন্তু এরপর প্রাকৃতিক দুর্যোগ আরও বিকট রূপ ধারণ করে। এটা দেখে ডেভিড তার স্ত্রী ও সন্তানকে নিয়ে নিচে বেসমেন্টে ঘুমোতে চলে যায়। পরদিন সকালের মধ্যে ঝড় বৃষ্টি থেমে যায়। ডেভিড ও তার স্ত্রী বাইরে এসে দেখে তুফানের কারণে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। তার ঘরের সামনের বড় গাছটি উপড়ে গেছে এবং তার একটি শাখা তার বাড়ির জানলা ভেঙে ভেতরে ঢুকে সবকিছু ড্যামেজ করে দিয়েছে, যে কারণে তার খাবার এবং পেন্টিংটাও নষ্ট হয়ে গেছে। অন্যদিকে আরেকটি গাছ তার বোট হাউসের ওপর পড়ে বোট হাউসটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে। ভীষণ মন খারাপ হলেও সে এটা ভেবে শান্তি পাচ্ছিল যে তার পরিবার সুরক্ষিত আছে। তখন তারা দেখে লেকে ঘন কুয়াশার মতো কিছু একটা তৈরি হয়েছে। তারা ভাবে হয়তো অতিরিক্ত ঝড়ের কারণে এটা সৃষ্টি হয়েছে। তবে এই ব্যাপারটা একটু অদ্ভুত ছিল। ঝড়ের পর পাহাড়ের ওপর কুয়াশা জমতে দেখা যায়, কিন্তু সেই কুয়াশা লেকের মাঝখানে এলো কিভাবে? যাক, ডেভিড আর এটা নিয়ে খুব বেশি ভাবে না। সে তখন তার প্রতিবেশী নর্টনের ওপর খুব রেগেছিল, কারণ যে গাছটি তার বোট হাউসের ওপর পড়েছে সেটা ছিল নর্টনের। গাছটি শুকিয়ে গেছিল। সে নর্টনকে অনেকবার কাটতেও বলেছিল, কিন্তু নর্টন তা কাটেনি। তাই আজকে তার এত বড় ক্ষতি হয়ে গেল। সেটা বলার জন্যই সে নর্টনের কাছে যাচ্ছিল, কিন্তু দেখে নর্টন নিজেই একটা উপড়ে পড়া গাছকে কাটার জন্য চেষ্টা করছে এবং সে ভীষণ বিরক্ত, কারণ সেটি তার গাড়ির ওপর পড়েছে। এটা দেখে ডেভিড মনে মনে একটু খুশি হয়, তবুও তার সামনে দুঃখ প্রকাশ করে এবং চলে যেতে থাকে। নর্টন তখন তাকে বলে যদি সে সুপার শপে যায় তাহলে যেন তাকেও সঙ্গে নিয়ে যায়, কারণ তার গাড়িটি এখন নষ্ট হয়ে গেছে। ডেভিডেরও সুপার শপে যাওয়ার ছিল, তাই সে রাজি হয়ে যায়। এরপর ডেভিড তার ছেলে বিলি এবং নর্টনকে শপে নিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই অনেক মিলিটারির গাড়ি তাদের পাশ দিয়ে যেতে থাকে। এই সব দেখে নর্টন বলে, মনে হয় এরা লেকের পাশে থাকা মিলিটারি ক্যাম্পে যাচ্ছে। তুমি কি জানো তারা দ্য অ্যারোহেড নামক একটি গোপন প্রজেক্টের ওপর কাজ করছে? তুমি তো স্থানীয়, এ বিষয়ে কি কিছু জানো? ডেভিড বলে, আমি শুনেছি সায়েন্টিস্টরা মিসাইল ডিফেন্স সিস্টেমের ওপর কাজ করছে। এটা শুনে নর্টন বলে, প্রতিবেশী মিস এটনার কথা তুমি শোনোনি? সে বলছিল সেখানে নাকি মিলিটারিরা একটা ক্র্যাশ হওয়া এলিয়েন সসার পেয়েছে, যার মধ্যে বরফে জমে যাওয়া 3টে এলিয়েনও ছিল। মিলিটারিরা নাকি এই এলিয়েনদের ওপরই রিসার্চ করছে। এটা শুনে ডেভিড হেসে ওঠে এবং বলে, মিস এটনার মাথাটা খারাপ হয়ে গেছে। এইভাবে কথা বলতে বলতেই তারা শপে পৌঁছে যায়। সকালে সুপার শপে অনেক ভিড় ছিল, আর কাল রাতের ঝড়ের কারণে কারেন্টও ছিল না। এটা একটা ছোট শহর ছিল, তাই সুপার শপের কর্মীরা এবং আশেপাশের লোকেদের সাথেও ডেভিডের ভালোই পরিচিতি ছিল। এখানে বিলির একজন টিচারও জিনিসপত্র কিনতে এসেছিল। ডেভিড তার সঙ্গে কথা বলছিল। তখনই 3জন মিলিটারির লোক সেখানে আসে, যাদের একটু চিন্তিত লাগছিল। তারা সাধারণ লোকের ভিড়ে মিশে থাকতে চাইছিল। তখন আরও একজন অফিসার আসে এবং তাদের বলে, তোমরা এখানে কি করছো? তোমরা জানো না শহরে হাই অ্যালার্ট জারি হয়েছে? তারা বলে যে আমরা 10 দিনের ছুটি নিয়েছি, কিন্তু অফিসার বলে, তোমাদের এইসব কথা আমি শুনতে যেতে চাই না। তোমাদের এখনই ডিউটিতে যেতে হবে। আমি পাশের মেডিকেল স্টোরে যাচ্ছি, ফেরার আগে আমি যেন তোমাদের গাড়িতে দেখতে পাই। এই আদেশ দিয়ে সে চলে যায়। ডেভিড দূর থেকে এইসব লক্ষ্য করছিল। ঠিক তখনই পুরো শহরে সাইরেনের আওয়াজ বাজতে থাকে। সবাই বাইরের দিকে তাকিয়ে দেখে শহরে কেমন একটা থমথমে অবস্থা বিরাজ করছে। তখনই ডেন নামের এক বয়স্ক লোক দৌড়ে শপের ভেতরে চলে আসে। তার নাক দিয়ে রক্ত পড়ছিল। সে ভীষণ ভয় পেয়ে গেছিল। সে বলে, কুয়াশার মধ্যে কিছু একটা আছে যে আমার বন্ধুকে মেরে ফেলেছে। এটা বলতে বলতেই পুরো শহর ঘন কুয়াশায় ঢেকে যায়। তখন একটা লোক দৌড়ে তার গাড়ির দিকে যেতে থাকে এবং ঘন কুয়াশা তাকেও ঢেকে ফেলে। তখনই সেই লোকটার বিকট আত্মচিৎকার ভেসে আসে। এতে সবাই ভীষণ ভয় পেয়ে স্টোরের দরজা বন্ধ করে দেয়। ঘন কুয়াশায় স্টোরের বাইরেটা ঢেকে যায়। কেউই বুঝতে পারছিল না যে এত কুয়াশা কোথা থেকে আসছে। তখন একজন বলে, এগুলো আসলে হয়তো পাশের ফ্যাক্টরির ধোঁয়া। তখন হঠাৎই মাটি কাঁপতে থাকে, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। সবাই মেঝেতে বসে পড়ে, কেউই বুঝতে পারে না যে ঠিক কী হচ্ছে। তারপর হঠাৎই সেটা থেমে যায়। কেউ বলছিল ভূমিকম্প, কেউ আবার বলছিল কেমিক্যালের বিস্ফোরণ, এমনকি একজন মহিলা তো বলছিল পৃথিবী ধ্বংস হতে চলেছে। তার মতে ঈশ্বর মানুষদের তার কুকর্মের শাস্তি দিচ্ছে। তখন স্টোরের ম্যানেজার সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত সবাইকে এখানেই থেকে যেতে বলে।
কিন্তু একজন মহিলা সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য জেদ করতে থাকে, কারণ তার বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছিল। তার বাচ্চারা বাড়িতে একা ছিল। সে কাউকে তাকে পৌঁছে দিতে বলে, কিন্তু কেউই এই পরিস্থিতিতে বাইরে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। সবাই তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কারো কথাই শোনে না, বাইরে বেরিয়ে পড়ে। এইভাবে অনেক সময় পার হলেও সেই ঘন কুয়াশা তখনও চারিদিকে ছিল। স্টোরের সব লোক অস্থির হয়ে ওঠে। এদিকে ডেভিড ও তার স্ত্রীর কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। সে স্টোরের একপাশে বিলির টিচার আইরিন এবং আরও কিছু লোকেদের সঙ্গে বসেছিল। সেখানে আইরিন বিলির নতুন টিচার অ্যামান্ডার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। তখন স্টোরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওলি সেখানে আসে এবং বিলির অবস্থা জিজ্ঞেস করে। তখন ডেভিড তার কাছে ছেলের জন্য একটা চাদর চায়। ওলি বলে সেটা স্টোরের পেছনে একটা ঘর আছে, সেখানে পাওয়া যাবে। তাই ডেভিড ছেলেকে তার টিচারদের কাছে রেখে শপের পেছনে আসে। তখন সেখানে সে দেখে জেনারেটর খুব গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। তাই সে সেটা অফ করে দেয়, ফলে চারিদিক বেশ অন্ধকার হয়ে যায়। সে সেটা বলার জন্য অলির কাছে যেতে থাকে, কিন্তু তখনই একটা শব্দে সে পিছন ফিরে দেখে যে কোনো একটা জিনিস শাটার ভেঙে ভেতরে আসার চেষ্টা করছে। এটা দেখে সে দৌড়ে স্টোরের ভেতরে চলে যায় এবং অলিকে বলে বাইরে কিছু একটা আছে। তখন অলির সাথে দুইজন মেকানিকও সেখানে ছিল, ফলে তারা সবাই পেছনের রুমে চলে আসে। কিন্তু তখন সব কিছুই নর্মাল হয়ে গেছিল। অলি বলে হয়তো তোমার মনের ভুল। তখন একজন মেকানিক আবার জেনারেটরটা চালু করে এবং আবার ধোঁয়া বেরোতে থাকে। মেকানিক বলে বাইরে এক্সস্ট পাইপে কিছু একটা ঢুকে গেছে আর সেখান থেকে গন্ধ আসছে, তাই জেনারেটর গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। সে বলে এক্সস্ট পাইপ এখনই পরিষ্কার করতে হবে, কিন্তু তা করতে গেলে তাকে বাইরে যেতে হবে। এবার ডেভিড তাকে বাইরে যেতে বারণ করে। সে বলে তাহলে বাইরে থাকা জিনিসটা ভেতরে চলে আসবে এবং সবাইকে আক্রমণ করে মেরেও ফেলতে পারে। তারা ডেভিডের এমন কথা শুনে হাসতে থাকে এবং তাকে ভীতু ভাবে, কিন্তু অলি ডেভিডকে বিশ্বাস করে, তাই সেও তাদের বারণ করে। কিন্তু মেকানিকরা তাদের উপেক্ষা করে জেনারেটর অন করে এবং একজন শাটারটার অটোমেটিক বাটনে চাপ দিয়ে শাটারটিকে হালকা উপরে ওঠায়। আর তখনই লম্বা সুরের মতো কিছু একটা তার পা পেঁচিয়ে ধরে বাইরে টেনে নিয়ে যেতে থাকে। তখন ডেভিড গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সাথে সাথেই আরও অনেকগুলো সুর ভেতরে প্রবেশ করতে থাকে। জন্তুটার গায়ে কাটার মতো কিছু একটা ছিল, যেটা ছেলেটার চামড়াটা উঠিয়ে নিয়ে যেতে থাকে। ডেভিড বাকি মেকানিকদের সাহায্যের জন্য ডাকে, কিন্তু তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই জমে যায় ভয়তে। তখন অলি একটা কুড়াল এনে সেটিকে আঘাত করার আগেই সেটা ছেলেটাকে নিয়ে বাইরে চলে যায়। আর তখন আরেকটা বড় জন্তু ভেতরে এসে খাবার খেতে থাকে। এইসব দেখে ডেভিড অলিকে দ্রুত শাটার বন্ধ করার কথা বলে। অলি সুইচ চাপলে শাটার ধীরে ধীরে নিচে নামতে থাকে, ফলে জন্তুটি বাইরে চলে যেতে থাকে। তখন ডেভিড কুড়াল দিয়ে একটি জন্তুকে কেটে ফেলে এবং তখন শাটারটিও বন্ধ হয়ে যায়। তারপর ডেভিড রাগে মেকানিকদের মারতে থাকে, কারণ সে বারণ করা সত্ত্বেও তারা শাটার খুলেছিল, কিন্তু অলি তাকে শান্ত করে। এবার ডেভিড এটা ভেবে চিন্তিত হচ্ছিল যে জন্তুটা আসলে কত বড়। তারপর তারা স্টোরের ভেতরে চলে আসে এবং সবাইকে বলে যে কুয়াশার ভেতর অনেক ভয়ানক জন্তু লুকিয়ে আছে। এতে বেশিরভাগ মানুষই ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু নর্টন এবং কিছু মানুষদের মনে হতে থাকে ডেভিড স্টোরের লোকেদের সঙ্গে মিলে হয়তো সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। ম্যানেজারও কথা শুনে হাসতে থাকে। ডেভিড তখন বলে যাদের কথা বিশ্বাস হচ্ছে না তারা চাইলে পেছনে গিয়ে দেখে আসতে পারে। তারপর ম্যানেজার সেখানে গিয়ে সেই কাটা সুরটা দেখতে পায়। এরপর তাদের সামনেই সুরটা নড়াচড়া করতে করতে গলে যায়। ম্যানেজার এটা দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। অবশেষে ম্যানেজার ডেভিডের কথা বিশ্বাস করে, কিন্তু ডেভিড এটা ভেবে ভয় পাচ্ছিল যে জন্তুটা যেন স্টোরের ভেতরে না চলে আসে, কারণ স্টোরের সামনের দেওয়ালটা ছিল কাচের। তাই স্টোরের লোকজন মিলে সেটাকে আরও মজবুত করার জন্য ভারী ভারী চাল ডালের বস্তা সেটার সামনে রেখে দেয়। তখন ডেন নামে সেই বুড়ো লোকটা ডেভিডকে বলে বাইরে যে ভয়ানক জন্তুটি আছে সেটিকে প্রতিহত করার জন্য আমাদের অবশ্যই একটা বন্দুকের দরকার পড়বে। তখন অ্যামান্ডা তার ব্যাগ থেকে একটি বন্দুক বের করে দেয় এবং সে বলে এটি সে নিজের সুরক্ষার জন্য সবসময় তার কাছেই রাখত। এখন তাদের কাছে পিস্তল তো ছিল, কিন্তু সমস্যা হলো সেখানে থাকা কেউই পিস্তল দিয়ে নিশানা লাগাতে পারতো না। তখন অলি এসে বলে সে নিশানাবাজিতে স্টেট চ্যাম্পিয়ন ছিল। তখনই কারমোডি নামের এক মহিলাও সেখানে বাইবেল পড়া শুরু করে দেয়। সে সবাইকে বলতে থাকে এখানে যা কিছুই হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে। মানুষ যত পাপ করেছে সেই পাপের শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর আমাদের ওপর এই প্রকোপ ফেলেছেন। সে বলে এসব থামানোর একটাই উপায় আছে, আমরা সবাই যেন ঈশ্বরের নিকট চলে আসি। আমরা আমাদের রক্ত দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যেভাবে ইব্রাহিম তার সন্তানকে বলি দিয়ে ঈশ্বরের প্রতি তার ভালোবাসা দেখিয়েছিল, সেরকম আমাদেরকেও ঈশ্বরের প্রতি তার ভালোবাসা দেখাতে হবে। তখনই সব কিছু ঠিক হয়ে যাবে।
এইসব কথা শুনে অ্যামান্ডা রেগে গিয়ে কার্মোডিকে একটা থাপ্পড় দিয়ে বলে, সবাইকে ভয় দেখানো বন্ধ করো। কার্মোডি তখন বলে, আজ সন্ধ্যার মধ্যে তোমরা সবাই ঈশ্বরের ক্রোধে ধ্বংস হয়ে যাবে, তখন তোমরা সবাই ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে এবং আমার কাছেই আসবে। কিন্তু কার্মোডির কথায় কেউ তেমন গুরুত্ব দেয় না। এদিকে ডেভিডের প্রতিবেশী নর্টন ও কিছু লোকজন এইসবে বিরক্ত হয়ে বাইরে গিয়ে তাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডেভিড তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কিছুতেই মানছিল না। তখন ডেভিড তাদেরকে একটা দড়ি দিয়ে বলে, ঠিক আছে, যেহেতু তোমরা যেতেই চাচ্ছ যাও, কিন্তু আমাদের একটা সাহায্য করো। এই দড়িটা তোমরা কোমরে বেঁধে নাও। যদি বাইরে গিয়ে কোনো সমস্যা না হয় এবং তোমরা বেঁচে যাও, তাহলে 300 ফুট যাওয়ার পরেই এই দড়িটা কেটে দিও। আর এইভাবে এখানে থাকা সবাই বুঝতে পারবে বাইরে যাওয়াটা আসলে কতটা নিরাপদ। কিন্তু নর্টন সেটাতে মানা করে দেয়। তখন সেখানে থাকা একটি লোক বলে, আমি এই কাজটা করতে চাই, আর আমি কোমরে দড়ি বেঁধে বাইরে যাব, কিন্তু এখান থেকে পালানোর জন্য না, বরং আমার গাড়িতে থাকা শর্টগানটা আনার জন্য, কারণ সেটা এখন আমাদের সত্যি অনেক কাজে আসবে। তখন লোকটা তার কোমরে দড়ি বেঁধে নর্টন ও তার লোকদের সাথে নিয়ে বাইরে বেরিয়ে যায়। কয়েক দূর যাওয়ার পর তারা কুয়াশায় মিলিয়ে যায়। লোকটি অনবরত কোমরে বাঁধা দড়িটি সামনে টেনেই যাচ্ছিল। তখনই হঠাৎ দড়িটির মধ্যে অনেক জোরে টান অনুভব হয়। 5 জন মিলেও ঠেকিয়ে রাখতে পারছিল না। একটু পর দড়িটি একদম ঢিল হয়ে যায়। ডেভিড এবং অন্যরা দড়িটা টানতে থাকে। তখন একটা পর্যায়ে দেখে দড়ির মধ্যে রক্ত মাখা রয়েছে এবং দড়িটির সাথে লোকটির কোমরের নিচের অংশ ফেরত এসেছে। এই রকম ভয়ানক দৃশ্য দেখে সেখানে থাকা সমস্ত লোক অনেক আতঙ্কিত হয়ে পড়ে। এই সবের মধ্যে রাত হয়ে যায় এবং শপের মধ্যে কোনো ইলেকট্রিসিটি ছিল না। সেই জন্য ইলেকট্রিশিয়ানরা এমার্জেন্সি লাইট নিয়ে সেখানে পাহারা দিচ্ছিল। তখন একটা লোক দেওয়ালের পাশে বসে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিছু একটা খাচ্ছিল, আর বাইরে থেকে অনেক বড় একটি পোকা কাচের মধ্যে এসে বসে। এটা দেখে লোকটি ভয়তে নিচে পড়ে যায়। পোকাটা দেখতে খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর ছিল। আলোর প্রতি আকর্ষিত হয়ে পোকাটি সেখানে চলে এসেছিল। পোকাটি পৃথিবীতে থাকা অন্য পোকামাকড়ের চেয়ে অনেক বেশি বড় ছিল এবং সেটার লেজের মধ্যে হুল ছিল। তখনই একের পর এক সেই বড় পোকাগুলো কাচের উপর এসে বসতে থাকে। সবাই এই অদ্ভুত পোকাগুলোকে দেখতে পায়, আর ঠিক তখনই প্রাচীন ডাইনোসরের মতো দেখতে একটা অদ্ভুত প্রাণী এসে সেই কাচের পোকাগুলোকে একের পর এক আক্রমণ করে খেতে থাকে। ফলে কাচের মধ্যে আঘাত লাগার ফলে সেখানে কাচের দেওয়ালটি ভেঙে যায়, যার ফলে এখান থেকে পোকাগুলো ভেতরে ঢুকতে থাকে। সবাই ঝাড়ু লাঠি দিয়ে সেই পোকাগুলোকে মারতে থাকে, কিন্তু তখনই একটি পোকা এসে একটি মেয়ের গলায় হুল ফুটিয়ে দেয় এবং সাথে সাথে মেয়েটি গলা ফুলে সেখানেই মারা যায়। এদিকে ভয়ানক সেই জন্তুগুলো ভেতরে ঢুকে পড়ে এবং একটি লোকের ঘাড়ের মাংস ছিঁড়ে খেতে থাকে। এই সব দেখে ডেভিড একটি মপের মধ্যে আগুন লাগিয়ে সেই জন্তুটাকে মারার চেষ্টা করতে থাকে। ডেভিডের দেখা দেখি অন্য একটি লোকও তা করতে যায়, কিন্তু সে অসাবধানতার কারণে নিজেই আগুনে পুড়ে যায়। অন্যদিকে একটি পোকা কার্মোডির গায়ে গিয়ে বসে। কার্মোডি ভয়ে সেখানেই জমে যায়। সে প্রার্থনা করতে থাকে এবং কোনো নড়াচড়া করে না। সে কারণে পোকাটি তার শরীর থেকে উড়ে চলে যায়। এইসব দেখে কার্মোডি ভাবতে থাকে যে হয়তো ঈশ্বরের প্রকৃত বান্দা, তাই সেই পোকাটি তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এখন আরেকটা জন্তু সেখানে ঢুকে পড়ে এবং ডেভিডের ছেলের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। ভাগ্য ভালো থাকায় অলি তার বন্দুকটি বের করে সেই জন্তুটাকে গুলি করে মেরে ফেলে। এরপর সবাই টেপ এবং প্লাইবোর্ড দিয়ে সেই ভাঙা কাচের দেওয়ালটিকে ভালোভাবে ঢেকে দেয়। এরপর সবাই একটু শান্তি পায়। এখন কিছু মানুষের কার্মোডির ওপর বিশ্বাস হতে থাকে। ঈশ্বর হয়তো পাপীদের শাস্তি দেওয়ার জন্যই সেই পোকাগুলোকে পাঠিয়েছে। এইসব ভেবে সবাই অনেক ভয় পেতে থাকে এবং কার্মোডিকে ঈশ্বরের প্রকৃত বান্দা ভেবে তার শরণে যেতে থাকে। এদিকে এক মহিলা তার হার্টের প্রবলেমের কারণে সেখানেই মারা যায়। অন্যদিকে যে লোকটি আগুনে পুড়ে গিয়েছিল সেই লোকটি মৃত্যুর জন্য ভিক্ষা চাইতে থাকে। এই সমস্ত ঘটনা ডেভিড এবং তার সঙ্গীদের চিন্তায় ফেলে দিয়েছিল। তখনই ডেভিড সিদ্ধান্ত নেয় যে প্রথমে তারা পাশের মেডিকেল স্টোরে গিয়ে সেখান থেকে আহত লোকেদের জন্য কিছু মেডিসিন নিয়ে আসবে। তারপর তারা সেখান থেকে কোনো নিরাপদ স্থানে চলে যাবে। তখন একজন বলে ওঠে, আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এখানে অনেক খাবার আছে, আমরা অনেক দিন এখানে সার্ভাইভ করতে পারবো। কিন্তু ডেভিড বলে, খাবার থাকলেও এই জায়গাটা মোটেও নিরাপদ নয়, এখানকার দেওয়াল কাচের তৈরি, ওই জন্তুগুলো খুব সহজেই স্টোরের ভেতরে চলে আসবে এবং আমাদের সবাইকে মেরে ফেলবে। অন্যদিকে মিসেস কার্মোডি ঈশ্বরের নাম নিয়ে লোকজনকে ভয় দেখাচ্ছিল। ডেভিড আরও বলে, তোমরা তো শুনতেই পাচ্ছ যে সে বলির কথা বলছে। এইভাবে চলতে থাকলে সে না জানি কখন কাকে বলি দিয়ে দেবে, হয়তো কখনো বা আমার ছেলেকেই বলি দেওয়ার কথা বলবে। তাই আমাদের এখান থেকে বেরোতেই হবে। আমার গাড়িতে 8 জন যেতে পারবে। যদি আমরা কোনোভাবে গাড়ি অবধি পৌঁছাতে পারি তাহলে এখান থেকে বের হয়ে যেতে পারবো, কিন্তু তার আগে আমাদের মেডিসিন আনতে যেতে হবে। এই কথা বলে ডেভিড তার সঙ্গীদের রাজি করে ফেলে। ডেভিড সেখানে থাকা একজন মিলিটারি অফিসারকেও তাদের সাহায্য করতে বলে, যারা কিনা এতক্ষণ চুপচাপ বসে শুধু তামাশাই দেখছিল। দুজন মানা করলেও একজন মিলিটারি সদস্য ডেভিডের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়। তারপর তারা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই কার্মোডি তাদের সামনে এসে পড়ে এবং বলতে থাকে, তোমরা অনেক বড়
বড় ভুল করতে যাচ্ছ। ওই জন্তুগুলো তোমাদের সাথেই এখানে চলে আসবে, যার কারণে আমাদের সবার জীবন ঝুঁকিতে পড়বে। তাই আমি তোমাদের কোনোভাবে বাইরে যেতে দিতে পারবো না। কারমুডির এইসব কথায় কিছু লোকজন তা সাপোর্ট করছিল। তখনই সেখানে থাকা স্কুল টিচার কারমুডির মাথায় একটি ক্যান ছুঁড়ে মারে এবং তার মুখ বন্ধ করে দেয়। তারপর ডেভিড ও তার সঙ্গীদের নিয়ে মেডিকেল স্টোরের উদ্দেশ্যে ঘন কুয়াশার মধ্যে বেরিয়ে পড়ে, যেখানে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। সবাই হাতে লাঠি কুড়াল নিয়ে সামনে এগোতে থাকে। অবশেষে সবাই মেডিকেল স্টোরের ভেতর পৌঁছে যায়। মেডিকেল স্টোরের দরজা খোলা দেখে ডেভিড সবাইকে সাবধান থাকতে বলে। এইসবের মধ্যে সবাই মেডিসিন নিয়ে নিতে থাকে। তখনই তারা এমন কিছু দেখে যা দেখে তাদের আত্মা কেঁপে ওঠে। সেখানে অনেকগুলো মানুষের লাশ ঝোলানো অবস্থায় ছিল এবং সেগুলো মাকড়সার জাল দিয়ে আটকানো ছিল। এটা দেখে ডেন জোরে শব্দ করে ডেভিডকে ডাকতে থাকে। ডেভিডও বাকি লোকজন দ্রুত সেখানে চলে আসে। তাদের সাথে সেই মেকানিকও ছিল। সে লাশগুলো দেখে পিছনে সরতে থাকে। তখনই পেছন থেকে কেউ একজন মেকানিকের ঘাড় চেপে ধরে এবং তাকে টানতে থাকে। মেকানিক ভয়ে চিৎকার করে ওঠে। তার ঘাড় ঝাপটে ধরা লোকটি একজন আর্মির অফিসার ছিল, যে মাকড়সার জালে আটকে গেছিল। তার শরীরে ফোড়া উঠে গেছিল। লোকটি তখনও জীবিত ছিল। সে চিৎকার করছিল এবং বলছিল, এই সব কিছু আমাদের জন্যই হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। তখন তার শরীরে থাকা ফোড়াগুলো ফেটে সেখান থেকে মাকড়সা বের হতে থাকে। মেকানিক এসব দেখে ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। আর তখনই বড় একটা মাকড়সা তার সামনে চলে আসে। এত বড় মাকড়সা দেখে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। তখনই পেছন থেকে অলি এসে গুলি করে মাকড়সাটাকে মেরে ফেলে। কিন্তু তখনই সেখানে থেকে আরও বড় বড় অনেকগুলো মাকড়সা বের হয়ে আসে এবং তাদের ওপর আক্রমণ করে। লোকজন তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে মাকড়সাগুলোকে মারতে থাকে। কিন্তু তখনই মাকড়সার জালগুলো থেকে এক ধরনের অ্যাসিড বেরিয়ে আসে, যা একটি ছেলের পা জ্বালিয়ে দিয়েছিল। ফলে তারা ছেলেটিকে টেনে বাইরে নিয়ে যেতে থাকে। কিন্তু তখনই মাকড়সাগুলো ডেভিডের কিছু সঙ্গীদের মেরে ফেলে। ঠিক তখনই সেখান থেকে মাকড়সার জালে আটকানো লাশগুলো নিচে পড়ে যায়। তাদের থেকে অনেক ফোড়া ফেটে যায়। সেখান থেকে অনেক মাকড়সা বের হয়ে ডেভিড ও তার সঙ্গীদেরকে আক্রমণ করে মেরে ফেলে। ততক্ষণে সেই ছেলেটিও মারা যায় এবং তারা সেই মেডিকেল স্টোর থেকে বেরিয়ে আসে এবং তাড়াতাড়ি শপের ভেতরে ঢুকে যায়। ডেভিড বুঝতে পারছিল আসলে বাইরে যাওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সে তার সঙ্গীদের নিয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্তটা পাল্টে দেয়, কারণ সে তার সঙ্গীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাইছিল না। এইভাবে আরও একটা রাত কেটে যায়। এদিকে অর্ধেকের বেশি লোক মিসেস কারমোডিকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। এমনকি সেই মেকানিকও তার তলে চলে গেছে। এইসব দেখে ডেভিডের সঙ্গীরা আর এক মুহূর্ত স্টোরে থাকতে চাইছিল না। কিন্তু সেই সময় ডেভিড অন্য কিছু ভাবছিল। সে বলে যে, তোমাদের মনে আছে স্টোরে থাকা মিলিটারি অফিসারটা কি বলছিল? সে বলছিল এই সব কিছু নাকি তাদের জন্যই হয়েছে। সে মৃত্যুর আগে আমাদের কাছে ক্ষমাও চেয়েছিল। ডেভিড বলে তার কাছে মনে হয় এখানে যা কিছুই হচ্ছে এসবের পেছনে মিলিটারিদের হাত আছে, আর এইসবের উত্তরও মিলিটারিরাই দিতে পারবে। এইসব ভেবে ডেভিড সেখানে থাকা একজন আর্মির কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, এখানে যা কিছু হচ্ছে এ ব্যাপারে তুমি কি জানো? তখন সেই ভীতু লোকটি বলে, এ ব্যাপারে আমি কিছুই জানি না। ডেভিড তাকে জিজ্ঞাসা করে, তোমার বাকি সঙ্গীরা কোথায়? সে বলে, তাদেরকে আমি দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে। তখন সবাই মিলে তাদের খোঁজার জন্য লোডিং ডকের দিকে যেতে থাকে। তখনই কারমুডির প্রার্থনা শুনতে থাকা মেকানিকটা তাদেরকে দেখে ফেলে এবং তাদের পিছু নিতে থাকে। এদিকে ডেভিড ও তার সঙ্গীরা লোডিং ডকের ভেতরে গিয়ে দেখে সেই দুজন সেখানে আত্মহত্যা করেছে। তাদেরকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং সেই আর্মির লোকটি বলতে থাকে যে তারা এটা কি করে ফেললো। তাদেরকে যখনই আমি মেডিকেল স্টোরের কথা বলেছি তখন থেকেই তারা বলছে যে তারা আত্মহত্যা করবে, কিন্তু তারা সত্যি এটা করবে আমি ভাবতে পারিনি। তখনই ডেভিড চিৎকার করে বলে ওঠে, তার মানে আমি সঠিক বলেছিলাম, এই সব সেই অ্যারোহেড প্রজেক্টের জন্যই হয়েছে। সে তখন তার ওই মিলিটারি সদস্যকে সত্যটা জানাতে বলে, নয়তো বলে সে তাকে মেরে ফেলবে। তখনই পেছন থেকে মেকানিক সব কিছু শুনে ফেলে এবং সেই সেনা সদস্যকে ধরে কারমুডির সামনে নিয়ে যায় এবং কারমুডির কাছে সব কিছু বলে দেয়। লক্ষ্য করা যায় সেখানে থাকা প্রায় সব মানুষই মিসেস কারমুডিকে ঈশ্বরের দূত মনে করে নিয়েছে। তখনই কারমুডি জিজ্ঞাসা করে, সত্যিটা বলো, তোমরা কি করেছো? দ্য অ্যারোহেড প্রজেক্ট আসলে কি? বলে, সত্যিটা না বললে আমি তোমার জিভ কেটে ফেলবো। তখন সেই সেনা সদস্যটি বলে, আমি এসবের সঙ্গে যুক্ত নই। আমি এখন তোমাদেরকে যা যা বলবো তা সব কিছুই আমি আমার দুই সঙ্গীদের কাছ থেকে শুনেছি, যারা একটু আগেই নিজেদের জীবন নিয়ে নিয়েছে। আসলে দ্য অ্যারোহেড প্রজেক্টের উদ্দেশ্য ছিল নতুন ডাইমেনশন খোঁজ করা, অর্থাৎ ভিন্ন এক জগতের খোঁজ করছিল মিলিটারিরা, এবং তারা একটি নতুন জগতের খোঁজও পেয়েছিল, যেখানে প্রবেশ করার জন্য তারা একটি পোর্টাল বানিয়েছিল, অর্থাৎ একটি জানলা বানিয়েছিল। কিন্তু তারা ভুলবশত সেখানকার একটি দরজা খুলে ফেলে। ফলে সেখানকার ভয়ঙ্কর সব জীবজন্তু পৃথিবীতে ঢুকে পড়ে, আর যে কারণে আজকে পৃথিবীর এই অবস্থা হয়েছে। সে আরও বলে, আমি শুধু এইসব তোমাদের থেকে লুকিয়েছি, তাছাড়া আমার আর কোনো দোষ নেই। এইসব শুনে কারমুডি এবং তার অন্ধভক্তরা অনেক রেগে যায়। তখন কারমুডি বলে,
এই সমস্ত সায়েন্টিস্টরা শুরু থেকেই ঈশ্বরের বানানো নিয়মের বিরুদ্ধে গেছে। তারা চাঁদে গিয়ে চাঁদের পবিত্রতা নষ্ট করেছে, তাই আমাদেরকে তাদের পাপের ফল ভুগতে হচ্ছে। আর এই সব কিছুর জন্য সেও দায়ী। তাই মিসেস কার্মোডি অর্ডার দিলে তার সঙ্গীরা সেই লোকটিকে ধরে এলোপাথারি ছুরির আঘাত করতে থাকে এবং সবশেষে তাকে ধরে স্টোরের বাইরে ফেলে দেয়। এরপর দেখা যায় একটি কাকড়ার মতো জন্তু এসে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। কার্মোডি আর তার ভক্তদের এই রকম নিষ্ঠুরতা দেখে ডেভিড ও তার সঙ্গীরা প্রচণ্ড কষ্ট পায়। তখন কার্মোডি সবাইকে বলে, আজকে আমরা ঈশ্বরকে একজনকে উৎসর্গ করেছি, তাই আজকে আমাদের সেই জন্তুগুলো আর কিছুই করবে না, কিন্তু কাল আমাদের অন্য কিছুর ব্যবস্থা করতে হবে। কার্মোডির এই ধরনের কথায় সবাই চিন্তায় পড়ে যায়। তাই পরের দিন সকালে ডেভিড ও তার সঙ্গীরা এখান থেকে বেরোনোর প্ল্যান বানায়। তারা সমস্ত প্ল্যান মতো সকালবেলা সবাই ঘুমিয়ে থাকতে থাকতেই সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তখন তারা দেখে স্টোরের দরজার সামনে চাকু নিয়ে কার্মোডি বসে আছে। ডেভিড তখন তাকে বলে, আমরা শুধু এখান থেকে চলে যেতে চাই, আমাদেরকে যেতে দাও। কিন্তু কার্মোডি তাদেরকে কোনো কিছুতেই সেখান থেকে যেতে দিতে চাইছিল না, কারণ সে একের পর এক ডেভিডের সব সঙ্গীদের সেই জন্তুগুলোর কাছে উৎসর্গ করার কথা চিন্তা করে রেখেছিল। কার্মোডি তার ভক্তদেরকে ডেভিডের ছেলে বিলিকে ধরে তার কাছে নিয়ে আসতে বলে। এই কথা শুনে ছুরি নিয়ে সবাই বিলির দিকে এগোতে থাকে। তখনই ডেভিড এবং তার সঙ্গীরা লাঠিসোঁটা দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু কার্মোডির ভক্তরা সংখ্যায় অনেক বেশি ছিল, যে কারণে ডেভিড এবং তার লোকজনরা তাদের সঙ্গে পেরে উঠছিল না। তখনই বিলি তার বন্দুক দিয়ে কার্মোডিকে একটা গুলি করে মেরে ফেলে। এইসব দেখে তার ভক্তরা ভয় পেয়ে অস্ত্র ফেলে দেয়। এরপর তারা স্টোরের বাইরে বেরিয়ে আসে, কিন্তু তারা গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই কুয়াশার কারণে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ডেভিড, বিলি, অ্যামান্ডা, আইরিন এবং ডেন একসাথে ছিল, কিন্তু ওলি এবং অন্যদের তারা কোথাও দেখতে পাচ্ছিল না। তখনই ডেভিড তার সাথে থাকা লোকজনদের নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তারা সেখানে দেখতে পায় ওলি তাদের আগেই গাড়ি পর্যন্ত পৌঁছে গেছিল। ওলি তাদেরকে দেখে ভীষণই খুশি হয়, কিন্তু তখনই ভয়ঙ্কর কিছু একটা অলির পেছনে তারা দেখতে পায়। সেই কাকড়ার মতো জন্তুটা সে এসে অলি কিছু করার আগেই তাকে ধরে নিয়ে খেয়ে ফেলে। তখন অলির বন্দুকটি গাড়ির সামনে এসে পড়ে। এটা দেখে ডেভিড এবং তার সঙ্গীরা গাড়ির ভেতরে গিয়ে বসে। ডেভিড আর বাকি সঙ্গীদের রাস্তা দেখানোর জন্য হর্ন বাজাতে থাকে, কিন্তু ততক্ষণে তার বাকি সঙ্গীরা জন্তুগুলোর শিকারে পরিণত হয়ে গেছিল। তখনই বড় একটা মাকড়সা ডেভিডের গাড়ির ওপর চলে আসে। এইসব দেখে ডেভিড দ্রুত গাড়ির বনেটের ওপরের থেকে বন্দুকটি নিয়ে নেয় এবং গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। সর্বপ্রথম ডেভিড তার বাড়িতে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রীও সেই জন্তুগুলোর শিকারে পরিণত হয়ে গেছিল। ডেভিড কান্নায় ভেঙে পড়ে। এরপর সে নিজেকে বুঝিয়ে সেখান থেকে চলে আসে। রাস্তায় তারা দেখতে পায় সেই জন্তুগুলো পুরো শহরকে তছনছ করে ফেলেছে। জায়গায় জায়গায় শুধু লোকজনের লাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, এমনকি সেই কুয়াশাগুলো কোনোভাবেই কমছিল না। তখন হাইওয়ের দিকে তারা যেতে শুরু করে এবং দেখে যে সামনে বড় বড় সুরওয়ালা সেই জন্তুটা ঘুরে বেড়াচ্ছে। জন্তুটা এতটাই বড় ছিল যে তার পা পড়ার সাথে সাথেই পুরো জায়গাটা কেঁপে উঠছিল। তখন জন্তুটি সেখান থেকে যাওয়ার পর ডেভিড সামনে এগোতে থাকে, এই ভরসায় যে সামনে হয়তো তারা কুয়াশা দেখতে পাবে না এবং কেউ হয়তো তাদেরকে বাঁচাতে আসবে। কিন্তু সামনে যেতে যেতেই তাদের পেট্রোল শেষ হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কুয়াশাগুলো ক্রস করতে পারেনি। তখন তার সঙ্গীরা বিশ্বাস করতে থাকে যে তারা হয়তো এর থেকে আর বেঁচে বেরোতে পারবে না। তখন ডেন বলে, এই জন্তুগুলোর হাতে নির্মমভাবে মারা যাওয়ার আগে আমি নিজেকে গুলি করে মেরে ফেলবো। এই কথা শুনে সবাই সবার মুখের দিকে একবার করে তাকায়, অর্থাৎ তারা সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। তখন ডেভিড সবার সহমতে বন্দুক বের করে বিলি, অ্যামান্ডা, আইরিন এবং ড্যানকে গুলি করে মেরে ফেলে এবং সে যখন নিজেকে গুলি করতে যায় তখন দেখে বন্দুকে গুলি ফুরিয়ে গেছে। তাই ডেভিড গাড়ি থেকে বাইরে চলে আসে এবং সে জন্তুগুলোর কাছে নিজেকে সমর্পণ করে বলতে থাকে, মেরে ফেলো আমাকে। কিন্তু তখনই এমন কিছু একটা ঘটে যা দেখে ডেভিডের পায়ের তলার মাটি সরে যায়। তখনই সামনে দিয়ে ডেভিড কিছু একটা আসতে দেখতে পায়। ডেভিড তখন খুশিতে মৃত্যুকে বরণ করার জন্য তৈরি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো অন্য জগতের কোনো প্রাণী বা এলিয়েন ছিল না, বরং মিলিটারি সোলজাররা ছিল, যারা অন্য জগতের দরজাটি বন্ধ করে দিয়েছিল এবং অন্য জগৎ থেকে আসা সেই সমস্ত জন্তুগুলোকে তারা মেরে ফেলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। তাদের সাথে কিছু রেস্কিউ টিমও আছে, যাদের মধ্যে সেই মহিলাটিও ছিল যে তার সন্তানদের জন্য সর্বপ্রথম স্টোর থেকে বের হয়ে গেছিল। তাড়াহুড়ো করে নেওয়া একটা সিদ্ধান্ত ডেভিডের পুরো দুনিয়া উল্টে পাল্টে দিয়েছিল। ডেভিড সেখানে বসে নিজের করা কাজের জন্য অনুতপ্ত হয় এবং পাগলের মতো চিৎকার করছিল। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।